নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবার আগে আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। যারা আমাকে থ্যাঙ্কস বাটনে ক্লিক করে সহায়তা করছেন তাদের কৃতজ্ঞতা জানাই। এই যে আপের রাজ্যসভার 10 জন সাংসদের মধ্যে 7 জন আপ ছেড়ে দিলেন, যারা বিজেপিতে যোগদান করলেন রাঘব চাড্ডার নেতৃত্বে। তার মধ্যে অশোক মিত্তল, স্বাতি মালিওয়াল, হরভজন সিং প্রমুখ আছেন। তাহলে কেজরিওয়ালের আম আদমি পার্টি, যেটা দুর্নীতির বিরুদ্ধে একটা প্ল্যাটফর্ম হিসাবে গড়ে উঠেছিল, আন্না হাজারে অবশ্যই কেজরিওয়ালকে পরবর্তীকালে সন্দেহ করতেন। কেজরিওয়াল শীষমহল বানাতে শুরু করলেন মুখ্যমন্ত্রী হয়ে। তারপর তো তিনি রাজ্যপাট খুইয়েছেন, নিজে হেরেছেন, রাঘব চাড্ডাকে ওই সংসদীয় দলের উপনেতা থেকে বহিষ্কার করেছিলেন, রাঘব চাড্ডা দল ছাড়লেন। এটা কিন্তু অনেক দিনের পরিকল্পনা ছিল, রাতারাতি কিন্তু এটা হয়নি। আর রাঘব চাড্ডাও এয়ারপোর্টে কেন সস্তায় চা পাওয়া যায় না এইসব বিষয়গুলো সংসদে তুলছিলেন। মোদিজির বিরুদ্ধে স্বরবর্ণী বলে আপের যে অভিযোগ, সেই অভিযোগ কতটা ঠিক আমার মনে প্রশ্ন আছে। কারণ প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে কান ভাঙিয়েছিলেন কেজরিওয়াল। দিল্লিতে কান পাতলে এই খবরটা শোনা যায়। কেজরিওয়াল হচ্ছে মুখে যা বলেন কাজে তা করেন না, এবং অত্যন্ত ইগোইস্ট লোক, ইগো সর্বস্ব এবং মেগালোম্যানিয়াক। সেই জন্যই তো দেখুন, একজন মেগালোম্যানিয়াক আর একজন মেগালোম্যানিয়াকের প্রতি আকৃষ্ট হবে, এটাই স্বাভাবিক। শুনলাম কেজরিওয়ালও নাকি একেবারে শেষ দফায় প্রচারে আসবেন বঙ্গে। আমাদের দিদিমণি দিল্লিতে গেলেই ভাই কেজরিওয়াল তার কাছে ছুটে আসতেন। আমাদের দিদিমণিও মেগালোম্যানিয়াক আর কেজরিওয়ালও মেগালোম্যানিয়াক। সে যাই হোক, তাহলে রাজ্যসভায় বিজেপির নিজের শক্তি হলো 107, এই 7 জনকে যোগ করে, 113। এনডিএ ছিল আগে 141, বেড়ে হলো 148। এই বছরে আরও 30টা রাজ্যসভার ভোট হবে, 30টা আসনে। এনডিএর স্ট্রেংথ শোনা যাচ্ছে 165 ক্রস করে যাবে, মানে 2/3 সংখ্যাগরিষ্ঠতা তারা রাজ্যসভায় আদায় করে নেবে। আপের যে দশা হয়েছে, অনেকে বলছেন চৌঠা মের পরে তৃণমূলেরও একই দশা হবে। তৃণমূল যদি ক্ষমতায় না আসে, যেটা শুরু হবে দায় ঠেলাঠালি, দোষারোপের পালা, এবং সংসদীয় দল এবং পরিষদীয় দলে ভাঙন। কেউ ঠেকাতে পারবে না। সংসদীয় দল আড়াআড়িভাবে ভাঙবে, রাজ্যসভা, লোকসভা, এবং ক্ষমতায় না আসলে তৃণমূল কংগ্রেস যে কত টুকরে ভেঙে যাবে রাজ্যে, সেটার হদিশ পেতে গেলে অনেক চর্চা করতে হবে। একটা দল চলে যাবে কংগ্রেসে, আর একটা দল চলে যাবে বিজেপিতে। কয়েকজন থাকবেন যাদের উপায় নেই চক্ষু লজ্জার খাতিরে অন্য কোনো দলে যাওয়া, তারা থাকবেন, তৃণমূলে থাকবেন, পিসি ভাইপোর নেতৃত্বকে মেনে নিয়ে রাজনীতি করবেন। কিন্তু সেই সংখ্যাটা কত হবে? শুভেন্দু অধিকারী একসময় দাবি করেছিলেন না, তৃণমূলের বিধায়করা মুখে অনেক কিছু কথা বলেন আর আড়ালে তাকে চোখ মারেন, ইশারা করেন। অনেকেই ইট পেতে রেখেছে। কিন্তু বিজেপি নেতৃত্ব এবারে একেবারে কঠোর ছিলেন যে আসতে চাইলেই নেওয়া হবে না। দক্ষিণ কলকাতার এক তৃণমূলের প্রথম সারির নেতা বিজেপিতে আসার জন্য কার্যত কাকুতি মিনতি করেছিলেন, কিন্তু বিজেপি নেতৃত্ব তার জন্য দরজাটা বন্ধ করে দিয়েছিল। তৃণমূলের নিচের তলার কর্মী সমর্থকরা বিজেপিতে আসতে চাইলে বিজেপি দরজা খুলেছে, কিন্তু জনপ্রতিনিধি
তিনি যদি আসতে চান, তার ক্রেডেনশিয়ালটাকে দেখা হয়েছে, তার বিরুদ্ধে মানুষের ক্ষোভ আছে কিনা, দুর্নীতির অভিযোগ আছে কিনা, না থাকলে তারা বিবেচনা করেছেন। সেই জন্য তাপস রায়কে সম্মান দিয়ে বিজেপি নিয়েছে, ম্যানিফেস্টো কমিটির চেয়ারম্যান করেছেন, সহসভাপতি করেছেন। তাপস রায় তো 2 বছর হলো বিজেপিতে যোগদান করেছেন। তাপসবাবুর এগেনস্টে কেউ কখনো দুর্নীতির অভিযোগ তোলেননি, তার অতি বড় রাজনৈতিক প্রতিপক্ষও তোলেননি। তার বাড়িতে একটা ইডির অভিযান হয়েছিল, অনেকে বলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় কলকাঠি নেড়ে তাপসবাবুকে ড্যামেজ করার জন্য এটা করেছিলেন। আসলে সুদীপ বন্দ্যোপাধ্যায় কারুর নয়, বর্তমানে মিজোরামের যিনি অ্যাডভোকেট জেনারেল বিশ্বজিৎ দেব, সুদীপবাবু যখন ইডির হাতে গ্রেপ্তার হয়ে ভুবনেশ্বরে, এই বিশ্বজিৎ বাবু নিজের উদ্যোগে তাকে আইনগত পরামর্শ দিয়েছিলেন। পরবর্তীকালে বিশ্বজিৎ বাবু ঘনিষ্ঠ মহলে বলেছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় তার ডানা ছাঁটার জন্য যা করার তাই করেছেন। এন্টারি কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে দাঁড়াবার ইচ্ছা প্রকাশ করেছিলেন বিশ্বজিৎ বাবু, কিন্তু সুদীপবাবু ভেটো দেওয়ায় স্বর্ণকমল সাহা প্রার্থী হন। শোনা যায় অনেক কিছুর বিনিময়ে স্বর্ণকমল প্রার্থী হয়েছিলেন। তারপরে বিশ্বজিৎ দেবকে ডেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে একটা গ্রামীণ কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করার কথা বলেন, কিন্তু বিশ্বজিৎ বাবু বলেন যে আমি তো কলকাতারই লোক, কেন আমি যাব। যাই হোক, তারপরে তিনি অ্যাডভোকেট জেনারেল হয়েছেন। তাহলে সুদীপ বন্দ্যোপাধ্যায় কারুর নয়। তৃণমূলের লোকজনই বলেছে যে তাপস রায়ের বাড়িতে 2024-এর গোড়ায় ইডির যে অভিযান, তার নেপথ্যে ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। ইডি ক্লিন চিট দিয়েছে এবং তাপসবাবু বিজেপিতে যোগদান করেছেন। তিনি প্রার্থীও মানিকতলায়। তাহলে নির্বাচনের আগে তাপসবাবুর মতো স্বচ্ছ ভাবমূর্তির নেতাকে বিজেপি নিয়েছে, কিন্তু আমি যে দক্ষিণ কলকাতার যে প্রথম সারির তৃণমূল নেতার কথা বললাম, যিনি বিজেপিতে ঢোকার জন্য ডাইভ দিয়েছিলেন, তার দরজা কিন্তু বন্ধ করে দিয়েছে গেরুয়া শিবির। ভবিষ্যতেও তার দরজা খুলবে না বিজেপির জন্য। কিন্তু নির্বাচনের পরে অনেকে বলছেন ক্ষমতায় না আসলে আপের থেকেও খারাপ দশা হবে। আপ তো তাও পাঞ্জাবে ক্ষমতায় আছে। লোকসভা সাংসদরা, রাজ্যসভার সাংসদরা আড়াআড়িভাগে ভাগ হয়ে বেরিয়ে যাবেন, এবং যারা নির্বাচিত হবেন তৃণমূলের টিকিটে রাজ্য বিধানসভায়, দল যদি ক্ষমতায় না আসে, তারা কতদিন তৃণমূলের সঙ্গে থাকবেন সবাই, সেটা হচ্ছে $1 বিলিয়ন কোশ্চেন। তৃণমূলকেও আদর্শের জন্য তো করে না। 2011 সালে তৃণমূলের সঙ্গে যারা ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সিপিএম বিরোধিতা, সেটা আপোষণ ছিল, সেই জন্য ছিলেন। এখন সিপিএমও তো সেইভাবে রাজনৈতিক শক্তি পশ্চিমবঙ্গে নেই, লড়টা বিজেপির সঙ্গে। আর তৃণমূলের কোনো নীতি আদর্শ সব কিচ্ছু নেই। যেই যদি দেখেন তৃণমূল ক্ষমতাচ্যুত হয়েছে, নির্বাচিত বিধায়করা থাকবেন না তৃণমূলে, সামান্য কিছু থাকবেন, যাদের চক্ষু লজ্জার খাতিরে অন্য কোথাও যাওয়ার নেই। একদল কংগ্রেসে যাবেন, বেশিরভাগটা বিজেপি যাবেন, মানে যাওয়ার চেষ্টা করবেন। আপের যে পরিণতি হয়েছে, দিল্লিতে ক্ষমতাচ্যুত হয়ে রাজ্যসভার 7 জন বিজেপিতে যেভাবে যোগ দিলেন, ক্ষমতাচ্যুত হলে তৃণমূলের পরিণতি আরো করুণ হবে বলে ইতিমধ্যেই ভবিষ্যৎবাণী শুরু করে দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দেখা যাক 4 মের পর পরিস্থিতি কি দাঁড়ায়।